আসসালামু আলাইকুম। আমরা আজকের পর্বে আলোচনা করব টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইনসুলিন নিয়ে এবং তার আগের ক্লাসে ডায়াবেটিস মেলাইটাসের ইন্ট্রো নিয়ে ডিসকাস করেছি। তো আমরা তো জানি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 হয় যে ইনসুলিন একেবারে প্রডিউস না হলে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে যদি ইনসুলিন একেবারে প্রডিউস না হয় অথবা খুবই কম পরিমাণ সিক্রেট হয়, তখন সেটাকে বলবো টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের পর্যাপ্ত ইনসুলিন আছে বাট আমাদের সেল ওই ইনসুলিনের প্রতি কোনো রেসপন্ড করছে না, তখন আমরা বলবো সেটাকে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস কেন হয় আমরা যদি দেখি, টাইপ 1 ডায়াবেটিস হয় অটো ইমিউন রিঅ্যাকশনের কারণে। অটো ইমিউন রিঅ্যাকশন বলতে কি বুঝি আমরা? ফর এক্সাম্পল আমাদের বডিতে যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে, যেমন ইম্পর্টেন্ট একটা সেল হচ্ছে কি টি সেল। তো নর্মাল নিয়ম হচ্ছে আমাদের বডিতে কোনো ফরেন পার্টিকেল যদি এন্টার করে তার বিরুদ্ধে কাজ করবে হচ্ছে আমার টি সেল। বাট টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় আমাদের টি সেলগুলা প্যানক্রিয়াটিক বিটা সেলকে একটা ফরেন বডি হিসেবে কাউন্ট করে এবং ওই বিটা সেলকে অ্যাটাক করে। তো আলটিমেটলি টি সেলটা বিটা সেলকে অ্যাটাক করতে করতে একে ডেস্ট্রয় করে ফেলে, যার কারণে আমাদের বিটা সেলটা ডেস্ট্রয় হয়ে যায়। তো বিটা সেল যদি ডেস্ট্রয় হয়ে যায় তার মানে ইনসুলিন খুব কম প্রডিউস হচ্ছে অথবা একেবারে প্রডিউস হচ্ছে না। তো ইনসুলিন প্রডিউস না হওয়া মানে কি? ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড থেকে সেলের মধ্যে গ্লুকোজ নিয়ে যাওয়া। তো ইনসুলিন যেহেতু নাই তার মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসে। এই যে দেখা যাচ্ছে ইমিউন সেল এই যে বিটা প্যানক্রিয়াটিক বিটা সেলকে ডেস্ট্রয় করলো, যার কারণে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন নাই, ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় তাহলে? এক ধরনের অটো ইমিউন রিঅ্যাকশন হয়, অর্থাৎ বডির টি সেল আমাদের বডির ইন্টারনাল যে প্যানক্রিয়াটিক বিটা সেলকে ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট করে তাকে অ্যাটাক করতেছে, যার কারণে প্যানক্রিয়াটিক বিটা সেল ডেস্ট্রয় হয়ে যায় এবং ইনসুলিন প্রোডাকশনটা একেবারেই কমে যায় বা জিরো এর কাছাকাছি নেমে আসে। তখন গ্লুকোজ, যেহেতু ইনসুলিন নাই ব্লাডের মধ্যে, তাহলে গ্লুকোজ সেলের মধ্যে প্রবেশ করতে পারে না এবং ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। তো এরপর আমরা গত ক্লাসের পড়াটা একটু রিক্যাপ করার ট্রাই করতেছি। গত ক্লাসে আমরা ইনসুলিন নিয়ে ডিসকাস করেছিলাম। তো আমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কিছু হরমোন অ্যানাবলিক, কিছু হরমোন ক্যাটাবলিক। এটা কিন্তু আমাদের এমসিকিউ এবং ভাইবা জন্য ইম্পর্টেন্ট একটা বেসিক পড়া। তো অ্যানাবলিক হরমোন যেগুলো হচ্ছে রিজেনারেটিভ হরমোন, আমাদের ইনসুলিনটা হচ্ছে এক ধরনের অ্যানাবলিক হরমোন। কেন? আমরা জানি ইনসুলিন হচ্ছে ব্লাড সুগার লেভেল কমায়, যেমন নাকি ইনসুলিন গ্লুকোজ থেকে কি করে গ্লাইকোজেনে কনভার্ট করে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রিজেনারেট করতেছে, সেটা হচ্ছে ইনসুলিন। আর আমরা পক্ষান্তরে যদি গ্লুকাগন দেখি, সেটা হচ্ছে ডিজেনারেটিভ হরমোন এবং সেটা ক্যাটাবলিক। কারণ গ্লুকাগন কি করে? গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ প্রডিউস করে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন, এটা জেনে রাখলে হবে। আর অ্যানাবলিক হরমোনের মধ্যে আরো জেনে রাখলে ভালো, টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন, ইনসুলিন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাবলিক হরমোন। আর ক্যাটাবলিক হরমোন হচ্ছে কর্টিসল, অ্যাড্রেনালিন আর হচ্ছে গ্লুকাগন। তো আমরা ইনসুলিন রিলেটেড যেহেতু গত ক্লাসে পড়েছি, তো আমরা ঢাকা বোর্ডের 2016 একটা এমসিকিউ ট্রাই করতে পারি। সেটা হচ্ছে ইনসুলিন অপশনে হচ্ছে ক্যাটাবলিক হরমোন, আমরা একটু আগেই দেখলাম ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন। ঠিক আছে, তাহলে এটা ফলস হবে। এরপরে হচ্ছে ইনসুলিনটা স্টিমুলেট করে গ্লাইকোজেনোলাইসিস ইন লিভার, এটা হচ্ছে ফলস। কারণ কি? গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ প্রডিউস করা, সেটা করে হচ্ছে আমাদের গ্লুকাগন। ইনসুলিন করা হচ্ছে গ্লাইকোজেনেসিস করে ইনসুলিন, তাহলে এটাও ফলস হবে। এরপর হচ্ছে সিক্রেশন ইজ রিডিউসড ইন ডায়াবেটিস ইনসিপিডাস। আমরা ডিসকাস করতেছি এটা এখন ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু ইনসুলিন লেভেলটা কমে যায়, তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে এটা ফলস হবে। এরপর হচ্ছে ফেসিলিটেটস গ্লুকোজ এন্ট্রি ইনটু স্কেলেটাল মাসেল। আমরা জানি ইনসুলিনের কাজই হচ্ছে সেলের মধ্যে গ্লুকোজ এন্ট্রিটাকে ফেসিলিটেট করা, তাহলে এক্ষেত্রে আমরা এটা ট্রু বলতে পারি। কারণ কি? গ্লুকোজ 4 ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের ইনসুলিনটা ব্লাড থেকে গ্লুকোজ সেল এন্টার করতে হেল্প করতেছে, তাহলে এটা ট্রু। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি কজেস হাইপারগ্লাইসেমিয়া। ইনসুলিন যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ব্লাড থেকে গ্লুকোজ সেলে এন্টার করতে পারে না, যার কারণে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। তো এটা আমরা আগে ডিসকাস করেছি। তো এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা ইনফিনিটি স্টার বলা যায়, সেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট অর্গান কি কি, অর মেজর টার্গেট টিস্যু অফ ইনসুলিন। এই তিনটা হচ্ছে লিভার, মাসেল এন্ড এডিপোজ টিস্যু। এটা কেন ইম্পর্টেন্ট? এই জায়গা থেকে অনেকবার এমসিকিউ তে কোশ্চেন এসেছে
এই কারণে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট অর্গান হচ্ছে অর মেজর টার্গেট টিস্যু অফ ইনসুলিন লিভার, মাসেল এবং এডিপোস টিস্যু, এই তিনটা। তো আমরা দেখি ডিউ 2016 এবং ডিউ 2014 তে কিন্তু এমসিকিউটা এসেছে ইনসুলিন ডিপেন্ডেন্ট অর্গানস। অপশনে বিভিন্ন কিছু ছিল, আমাদের ট্রু হবে অনলি লিভার, মাসেল এন্ড এডিপোস টিস্যু। তাহলে লিভার, মাসেল, এডিপোস টিস্যু এই তিনটা ট্রু, বাকি যা থাকবে তা হবে ফলস। এরপরে দেখি আমরা একই প্রশ্ন, ইনসুলিন ইনক্রিজেস গ্লুকোজ ইন, তাহলে মেজর টার্গেট টিস্যু অফ ইনসুলিন যে কথা, অথবা ইনসুলিন ইনক্রিজেস গ্লুকোজ ইন কোথায়, তাহলে তাও সেম, আমরা কি জানি লিভার, মাসেল এবং এডিপোস টিস্যু। লিভার সেলকে বলা হয় কি হেপাটোসাইট, এডিপোস টিস্যুর সেলকে বলা হচ্ছে এডিপোসাইট, আর হচ্ছে মাসেল, এই তিনটা ট্রু, বাকি সব হবে ফলস। এছাড়া আমরা যদি দেখি ইনসুলিন ইনক্রিজেস গ্লুকোজ আপটেক ইন, এটাও সেম মেজর টার্গেট টিস্যু অফ ইনসুলিনের মতোই। তাহলে এডিপোস টিস্যু অর্থাৎ এডিপোস টিস্যু সেলকে বলা হচ্ছে এডিপোসাইট, তারপর হচ্ছে হেপাটোসাইট, লিভার সেল, আর হচ্ছে মাসেল, এই তিনটা ট্রু হবে। তাহলে আমরা দেখলাম ওই একটা লাইন থেকে বেশ কয়েকবার, অর্থাৎ আমরা এখানের মধ্যেই দেখলাম 4বার এমসিকিউটা এসেছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন গত ক্লাসের পড়াটা দেখলাম, এবার আমরা চলে যাই আমাদের আজকের পড়াতে। তো আমরা টাইপ 1 ডায়াবেটিস ডিসকাস করলাম, এখন আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এবং মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা নিয়ে ডিসকাস করব। আমরা যদি টোটাল ডায়াগনোস ডায়াবেটিস কেস দেখি, তার মধ্যে 90% পাওয়া গেছে টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ আমাদের সারাউন্ডিং এ আমাদের পরিচিত অনেকের মধ্যে আমরা ডায়াবেটিস দেখি, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। অনলি 10% এর মধ্যে দেখা যায় টাইপ 1, আর 90% ক্ষেত্রে দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিসটাই। তো টাইপ 2 ডায়াবেটিসটা কেন হয়? টাইপ 2 ডায়াবেটিসটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে প্রপার ইনসুলিন প্রডিউস হচ্ছে ঠিক, বাট ওই ইনসুলিনের প্রতি আমাদের সেল রেসপন্ড করতেছে না কোনো, অর্থাৎ ওই ইনসুলিনের প্রতি সাড়া দিয়ে গ্লুট4 ট্রান্সপোর্টার যেটা ছিল সেটা সেল মেমব্রেনে এসে ফিউজ করতেছে না, অর্থাৎ ইনসুলিনের প্রতি কোনো রেসপন্ডই করতেছে না আমাদের সেল, এটাকে বলা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যার কারণে পর্যাপ্ত ইনসুলিন থাকা সত্ত্বেও আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, কারণ ব্লাড থেকে সেলে গ্লুকোজটা যেতে পারছে না। তো তাহলে দেখা গেল আমরা ফর এক্সাম্পল একটা হেভি মিলের পর ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, এর প্রতি সাড়া হিসেবে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হলো, বাট ইনসুলিনের প্রতি তো সেল কোনো রেসপন্ড করছে না, যার কারণে ব্লাড থেকে সেলে গ্লুকোজও এন্টার করতে পারছে না, যার কারণে দেখা গেছে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়েই মানে আগের মতোই আছে, বেড়ে আছে, যদিও আমার ব্লাডের মধ্যে প্রপার ইনসুলিন আছে। তো আমরা জানি ইনসুলিন রিলিজ হয় তখনই যখন ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। তো এখন দেখা যাচ্ছে ইনসুলিন রিলিজ হলো, তাও দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়েই আছে। তো দেখা যায় তার প্রতি সাড়া হিসেবে প্যানক্রিয়াসটা আরো বেশি ইনসুলিন রিলিজ করতে থাকে। তো এইভাবে ব্লাড গ্লুকোজ লেভেল যত বাড়তে থাকে, মানে বেশি আছে, ইনসুলিন রিলিজ করার পরেও দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল রাইজড লেভেল, তখন প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হতে আছে এক সময়, এরকম ইনসুলিন রিলিজ হতে হতে এক সময় প্যানক্রিয়াসটা ক্লান্ত হয়ে পড়ে। এই ঘটনাটা মানে এক্সহস্ট দা প্যানক্রিয়াস। তো দেখা এক সময়, তাহলে প্রথমে দেখা গেছে ইনসুলিন লেভেলটা বাড়তেছে, বাট একটা সময় প্যানক্রিয়াস যখন এক্সহস্ট হয়ে যায়, অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ে, তখন দেখা যায় প্যানক্রিয়াসটা আর প্রপার ইনসুলিন প্রডিউস করতে পারে না, তখন লেস এন্ড লেস ইনসুলিন প্রডিউস হয়, কজিং ইভেন হায়ার ব্লাড সুগার লেভেল। তাহলে আমরা বলতে পারি টাইপ 2 ডায়াবেটিসের প্রথম দিকে ইনসুলিন লেভেলটা ব্লাডে অনেক বেশি পাওয়া যাবে, কারণ ইনসুলিনের প্রতি সেল কোনো রেসপন্ড করছে না, যার কারণে ব্লাড সুগার লেভেল এলিভেটেড থাকে, তার প্রতি সাড়া হিসেবে প্যানক্রিয়াস আরো বেশি ইনসুলিন প্রডিউস করতে থাকে। বাট একটা পর্যায়ে প্যানক্রিয়াস ক্লান্ত হয়ে পড়ে, তখন প্যানক্রিয়াসের ইনসুলিন প্রডিউস করার ক্ষমতাটা কমে যায়, যার কারণে আর পর্যাপ্ত পরিমাণ প্যানক্রিয়াস ইনসুলিন প্রডিউস করতে পারে না, যার কারণে ব্লাড সুগার লেভেলটা আরো বেড়ে যায়। তাহলে আমরা এখন টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্যগুলো দেখব। টাইপ 1 ডায়াবেটিস নরমালি হয় আমাদের 40 বছর বয়সের আগে, আর টাইপ 2 ডায়াবেটিস হয় যাদের বয়স 40 বছরের বেশি তাদের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বডি ওয়েটটা নরমাল থাকবে অথবা লো থাকে, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে জেনারেলি অবেস পার্সনদের হয়, অর্থাৎ যাদের ইনক্রিজড বডি ওয়েট। আচ্ছা, ইনসুলিন ডেফিসিয়েন্সি টাইপ 1 এর ক্ষেত্রে অ্যাবসলিউট। কেন অ্যাবসলিউট আমরা জানি, কারণ প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে এনাফ ইনসুলিন প্রডিউস হয় না। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে রিলেটিভ কেন, ইনসুলিন প্রডিউস হচ্ছে বাট ওই ইনসুলিনের প্রতি সেল কোনো রেসপন্ড করছে না, কারণ এগুলো হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। আর কিটোসিস ব্যাপারটা টাইপ 1 এ কমন, আর টাইপ 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে ভেরি রেয়ার, স্ট্রেসের আন্ডারে হয়, আন্ডার স্ট্রেস।
এরপর জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ টাইপ 1 এর সাথে জেনেটিক লিঙ্কটা থাকে মডারেট, তেমন বেশি না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে জেনেটিক লিঙ্কটা থাকে অনেক বেশি। যেমন নাকি আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের ক্ষেত্রে যদি কারো টাইপ 2 ডায়াবেটিস থাকে, তাহলে আমাদেরও ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আমরা আরো কিছু দেখি পার্থক্য, যেমন নাকি টাইপ 1 এর ডায়াবেটিস দেখা গেছে ডায়াগনোজ ডায়াবেটিসের 5 to 10% পিপলের মধ্যে, আর টাইপ 2 দেখা গেছে 90 to 95% পিপলের ক্ষেত্রে। এরপরে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানি আইলেট সেল অ্যান্টিবডিস থাকে, বিটা সেলের জন্য একটা অ্যান্টিবডি থাকে, অর্থাৎ টি সেলটা বিটা সেলকে ফরেন বডি হিসেবে চিন্তা করে এবং তাকে অ্যাটাক করে একটা পর্যায়ে বিটা সেল ডেস্ট্রয় হয়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় এরকম কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না। আর প্লাজমা ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে থাকে খুবই লো অথবা একেবারেই অ্যাবসেন্ট, কারণ বিটা সেল ডেস্ট্রয় হয়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হাই আর্লি ইন ডিজিজ, লো ইন ডিজিজ অফ লং ডিউরেশন। প্রথম দিকে ইনসুলিনের প্রতি যেহেতু সেল রেসপন্ড করতেছে না, ব্লাড সুগার লেভেল এলিভেটেড থাকে, তার প্রতি সাড়া হিসেবে প্যানক্রিয়াস আরো বেশি ইনসুলিন রিলিজ করতে থাকে। কিন্তু একটা পর্যায়ে প্যানক্রিয়াস ক্লান্ত হয়ে পড়ে, তখন তার পক্ষে আর ইনসুলিন রিলিজ করা পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন রিলিজ করা সম্ভব হয় না, তখন লং ডিউরেশনের ক্ষেত্রে ইনসুলিন লেভেলটা লো হয়ে যায়। আচ্ছা, এরপর টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগটা কোনো রেসপন্স করে না, কারণ সেক্ষেত্রে হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, ইনসুলিন একেবারেই প্রডিউস হয় না অথবা খুবই লো থাকে। সেক্ষেত্রে আমাদেরকে একমাত্র ড্রাগ হচ্ছে ইনসুলিন দিতেই হবে, অর্থাৎ ওরাল ড্রাগকে কখনোই কাজ হবে না টাইপ 1 এ। আর টাইপ 2 এর ক্ষেত্রে ওরাল ড্রাগ দিয়ে কাজ হয়, ওরাল ড্রাগটা রেসপন্সিভ। আর ট্রিটমেন্ট যদি চিন্তা করি, আমরা একটু আগে বললাম টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু ইনসুলিন একেবারেই প্রডিউস হয় না অথবা একেবারে অ্যাবসেন্ট থাকে, তাহলে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন দেওয়া লাগবে, ইনসুলিন ইজ অলওয়েজ নেসেসারি। বাট টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সবসময় নেসেসারি না, ইনসুলিন না দিয়েও ডায়েট কন্ট্রোলের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ড্রাগের মাধ্যমে অথবা ইনসুলিন নিয়েও টাইপ 2 ডায়াবেটিসটা কন্ট্রোল করা যায়। তো আমরা দেখি ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের কমপ্লিকেশনস কি কি হতে পারে। যেমন টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে নরমালি দেখা যায় ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি উঠানামা করে। তো মাঝে মধ্যে দেখা যায় কি হাইপোগ্লাইসেমিয়া, হঠাৎ ব্লাড সুগার লেভেল অনেক সময় হঠাৎ কমে যেতে পারে। সেক্ষেত্রে সুগার নীলের ব্যাপারটা হতে পারে। এখন এটা একটা ডেঞ্জার, 1 এর চেয়ে যদি কমে যায় ব্লাড সুগার লেভেল, সেক্ষেত্রে পেশেন্ট কোমায় চলে যেতে পারে। আচ্ছা, এছাড়া একিউট প্রবলেম, অর্থাৎ হঠাৎ করে এই প্রবলেমটা হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড সুগার লেভেল অনেক কমে যেতে পারে, ডায়াবেটিক কিটোএসিডোসিস, হাইপারগ্লাইসেমিক, হাইপার অসমোলার স্টেট, ল্যাকটিক অ্যাসিডোসিস, এই চারটা হচ্ছে একিউট কমপ্লিকেশন অফ টাইপ 2 ডায়াবেটিস। এছাড়া ক্রনিক, যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আস্তে আস্তে যে আমাদের কমপ্লিকেশন গুলা ক্রিয়েট হবে, এর মধ্যে যদি ম্যাক্রোভাস্কুলার দেখি, আথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের আর্টারি লুমেনটা নেরু হয়ে যেতে পারে, প্লাক ফর্মেশন হতে পারে। এছাড়া স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ডায়াবেটিক ফুট ডিজিজ। ঠিক আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় পায়ের মধ্যে ইনফেকশন হয় ফ্রিকোয়েন্ট। এরপর হচ্ছে মাইক্রোভাস্কুলার কিছু কমপ্লিকেশন, যেমন নিউরোপ্যাথি, সেন্সরি লস হতে পারে, মোটর লস হতে পারে। এছাড়া আস্তে আস্তে রেনাল ফেলিউর হতে পারে, চোখে ঝাপসা দেখা যেতে পারে, যেটাকে বলা হচ্ছে রেটিনোপ্যাথি, ব্লাড ভিশন। তো এগুলো হচ্ছে কমপ্লিকেশন। তো এই পর্বে এতটুকুই থাকলো। তাহলে আমরা এই পর্বে আলোচনা করলাম টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, এদের পার্থক্য এবং এদের কমপ্লিকেশনস নিয়ে। আমরা নেক্সট পর্বে এদের কিভাবে ডায়াগনোসিস করা হয় টাইপ 2 ডায়াবেটিস, আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। আসসালামু আলাইকুম।